আসসালামু আলাইকুম। অর্থনীতি অনার্স প্রথম বর্ষের সকল ছাত্রছাত্রীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে বেসিক স্ট্যাটিস্টিক্স বা মৌলিক পরিসংখ্যান বিষয়ের তৃতীয় অধ্যায় থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে গাণিতিক গড় নির্ণয় করা যায় এই বিষয়ে কিছু ধারণা শেয়ার করব। তার আগেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মুহাম্মদ আলী, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, সরকারি বিএল কলেজ, খুলনা। ইমেইল mdali3009@gmail.com। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের বিষয় মৌলিক পরিসংখ্যান, অর্থনীতি অনার্স প্রথম বর্ষ তৃতীয় অধ্যায়ের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। আর আজকের পাঠ সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয়। তোমরা ইতিপূর্বে গাণিতিক গড় নির্ণয়ের জন্য প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট মেথড যেটা সেটা শিখেছ এবং এটা অনুশীলন করেছ। তো আমরা জানি যে গাণিতিক গড় নির্ণয়ের জন্য দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি আর একটা সংক্ষিপ্ত পদ্ধতি। আজকে আমি তোমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে গাণিতিক গড় নির্ণয় করা যায় সেটা দেখাবো। যদি বিচ্ছিন্ন চলক থাকে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি থাকবে না, শুধু নির্দিষ্ট কিছু সংখ্যা থাকবে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? যদি এক্স চলকের n সংখ্যক মান যথাক্রমে x1, x2, x3 ... xn হয়, সেক্ষেত্রে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয়ের সূত্র লিখতে পারি x বার ইকুয়াল টু a প্লাস সামেশন d বাই n। এখানে x বার হচ্ছে x চলকের গাণিতিক গড়, a হচ্ছে তার কাল্পনিক গড় বা অনুমিত গড়, d হচ্ছে x মাইনাস a অর্থাৎ কাল্পনিক গড় থেকে তথ্যমান থেকে কাল্পনিক গড়ের বিচ্যুতি, আর সামেশন d হচ্ছে তাদের সমষ্টি, n হচ্ছে মোট তথ্য সংখ্যা। একটি উদাহরণ দিলে তোমরা বিষয়টি আরো পরিষ্কার বুঝতে পারবে। উদাহরণ 2, 5, 8, 10, 11 এই তথ্যাবলী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করো। তাহলে আমরা যে কাজটি করব, আমরা প্রাপ্ত তথ্যগুলোকে প্রথম কলামে রাখব এবং তার ঠিক মাঝামাঝি পর্যায়ে একটা সংখ্যাকে আমরা কল্পিত গড় বা অ্যাসিউমড মিন হিসেবে ধরে নিব। আর পাশের আরেকটি কলামে আমরা যেটা করব, ডি বের করব। ডি হবে এক্স মাইনাস এ, অর্থাৎ প্রত্যেকটি সংখ্যা থেকে এই আমার কল্পিত গড়টি বিয়োগ করতে হবে এবং ফলাফল এখানে লিখে নিচে আমরা এটাকে যোগ করব, অর্থাৎ এটা হবে সামেশন ডি। তাহলে আমরা তথ্য সংখ্যা পেলাম মোট 5টি। তথ্যের সমষ্টি সামেশন ডি হবে -4, যোজিত গড় হবে এ প্লাস সামেশন ডি বাই এন। এখানে এ আমরা ধরে নিয়েছিলাম 8, সামেশন ডি হচ্ছে -4, এন হচ্ছে 5। 8 মাইনাস 0.8 বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 7.2। এভাবে বিচ্ছিন্ন তথ্য থেকে আমরা গাণিতিক গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখব গণসংখ্যাযুক্ত চলকের ক্ষেত্রে কিভাবে আমরা গাণিতিক গড় নির্ণয় করব। গণসংখ্যাযুক্ত অশ্রেণীকৃত, অর্থাৎ গণসংখ্যা আছে কিন্তু শ্রেণী নাই, এমন যদি তথ্য থাকে তাহলে আমরা কি করব? সূত্রটি হবে এক্স চলকের n সংখ্যক মান যদি এমন হয় x1, x2, x3 ... xn, এবং এদের গণসংখ্যা যদি হয় f1, f2, f3 ... fn, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে x বার ইকুয়াল টু a প্লাস সামেশন fd বাই n। এখানে ক্যাপিটাল এন ইউজ করবো আমরা। ক্যাপিটাল এন হবে সামেশন অফ f1, f2, f3, f4 এগুলোর যোগফল। এখানে x বার হচ্ছে x চলকের গাণিতিক গড়, f হচ্ছে তার ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা, d হচ্ছে x মাইনাস a তথ্যমান থেকে কাল্পনিক গড়ের বিচ্যুতি, সামেশন fd তথ্য
গণসংখ্যা ও তথ্য মান থেকে কাল্পনিক গড়ের বিচ্যুতির গুণফলের সমষ্টি। এন হচ্ছে মোট তথ্য সংখ্যা, যেটা আমরা এফ বা ফ্রিকোয়েন্সিগুলোকে যোগ করে পাবো। একটি উদাহরণ দিলে এই বিষয়টিও তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। নিম্নের তথ্যগুলি থেকে গাণিতিক গড় নির্ণয় করো। x ইকুয়াল টু 2, 6, 9, 12, 15, f ইকুয়াল টু 2, 4, 8, 10, 6। তো আমরা সমাধানের জন্য যে কাজটি করব সেটি হচ্ছে, আমরা প্রথম কলামে x এর মানগুলোকে রাখবো, দ্বিতীয় কলামে আমরা ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যাকে রাখবো। ফ্রিকোয়েন্সি যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে ক্যাপিটাল N। আর এই যে x এর মান, এর মাঝামাঝি যে কোনো একটা সংখ্যাকে আমরা a বা অ্যাসিউমড মিন বা কল্পিত গড় হিসেবে ধরে নিব। এবার ডি নির্ণয় করার আগেই তোমরা শিখেছো যে প্রত্যেকটি চলকের মান থেকে, তথ্য মান থেকে তার কল্পিত গড় বিয়োগ করতে হবে। অর্থাৎ 9 2 থেকে একবার বিয়োগ, 6 থেকে একবার বিয়োগ, 9 থেকে বিয়োগ, 12 থেকে বিয়োগ, 15 থেকে বিয়োগ করব এবং বিয়োগফলটা আমরা এখানে ডিতে লিখব। এবার এই ডি এবং এফ দুটো গুণ করে যেটা হবে সেটা হচ্ছে এফডি। এই ফলাফলগুলো এখানে বসাবো এবং তাদের সমষ্টি করব সামেশন এফডিতে। এবার আমরা চলে আসবো কিভাবে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করতে পারি। আমি আগের পৃষ্ঠা তথ্যটি এখানে নিয়ে আসছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তাহলে আমাদের মোট তথ্য সংখ্যা n ইকুয়াল টু, আমরা যেটা পাচ্ছি 30, সামেশন এফডি পেয়েছি 40। সুতরাং যোজিত গড় হবে x বার ইকুয়াল টু a প্লাস সামেশন এফডি বাই n। এ হচ্ছে আমরা 9কে ধরেছিলাম, এই যে আমাদের 9, আর সামেশন এফডি পেয়েছি 14। 40কে আমরা ভাগ করব n ইকুয়াল টু 30 দিয়ে, তাহলে আমরা যেটা পাবো 9 প্লাস 1 প্লাস 3.33। তাহলে আমরা সমষ্টি টোটাল পেয়ে গেলাম 10.33। এইটা হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেটলি মান বা প্রায় আমাদের গড়ের মান। প্রিয় শিক্ষার্থী, এটা হলো অশ্রেণীকৃত তথ্যের সাথে যদি গণসংখ্যা থাকে। এবার আমরা দেখব শ্রেণীকৃত তথ্যের সাথে যদি গণসংখ্যা দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কি করব। শ্রেণীকৃত গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয়ের সূত্র হবে x বার ইকুয়াল টু a প্লাস সামেশন এফ ডি বাই n গুণ সি। এখানে x হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু বা মধ্যমান, x বার হচ্ছে x চলকের গাণিতিক গড়, f হচ্ছে গণসংখ্যা, d হচ্ছে x মাইনাস a বাই সি। এখানে মনে রাখতে হবে আমরা d ইকুয়াল টু x মাইনাস a বাই সি তখনই ব্যবহার করব যখন শুধুমাত্র শ্রেণী ব্যবধান সকলের ক্ষেত্রে সমান হবে। অর্থাৎ প্রত্যেকটি শ্রেণীর ব্যবধান যদি একই হয় সেক্ষেত্রে আমরা সি দিয়ে ভাগ করব, আর অসম শ্রেণী ব্যবধান হলে আমাদের সি দিয়ে ভাগ করার দরকার নাই। সামেশন এফডি গণসংখ্যা তথ্যমান থেকে কাল্পনিক গড়ের বিচ্যুতির গুণফলের সমষ্টি, শ্রেণী ব্যবধান সি, আর এন হচ্ছে মোট তথ্য সংখ্যা যেটা আমরা ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা যোগ করে পাবো। এক্ষেত্রে একটি উদাহরণ আমি তোমাদেরকে দিব, তাহলে বিষয়টি তোমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। যেমন নিম্নের তথ্যগুলি থেকে গাণিতিক গড় নির্ণয় করো। শ্রেণী 10 to 20, 20 to 30, 30 to 40, 40 to 50, 50 to 60। এখানে ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা হচ্ছে 3, 7, 14, 11, 6। আমরা সমাধান কিভাবে করব? আমরা প্রথম কলামকে শ্রেণীকে রাখবো। এবারে আমরা শ্রেণীটা লিখলাম, পাশের কলামে গণসংখ্যা লিখলাম, গণসংখ্যা যোগ করে যেটা সেটা n বা ক্যাপিটাল N আমরা এটাকে দিব। এরপরে যেটা আমরা মধ্যবিন্দু নির্ণয় করব সেটা হচ্ছে আমার x মধ্যবিন্দু হবে আমাদের শ্রেণীর নিম্নমান এবং উচ্চমানের যোগফলের অর্ধেক, অর্থাৎ এটাকে আমরা গড় করে ফেলব। তাহলে আমাদের 10 আর 20 যোগ করলে হবে 30, তার অর্ধেক 15। এভাবে প্রত্যেকটি যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করব, প্রত্যেকটি যোগ করে 2 দিয়ে ভাগ করব। আরও একটি সহজ পদ্ধতি হচ্ছে যে যখন আমরা প্রথমটি যোগ করে 2 দিয়ে ভাগ করার পরে যা পাবো, যদি সুষম শ্রেণী বিশিষ্ট গণসংখ্যা নিবেশন হয় তাহলে সেক্ষেত্রে আমরা শ্রেণী ব্যবধানগুলো যোগ করতে করতে গেলে আমরা এটা পেয়ে যাব। এবং এই ধরনের সুষম শ্রেণী ব্যাপ্তি বিশিষ্ট গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে আমরা মাঝখানে যেটিকেই আমরা কল্পিত গড় ধরবো সেটিকে 0 এবং উপরের দিকে যত যাবে -1 -2, নিচে গেলে +1 +2। আর যদি অসম শ্রেণী ব্যাপ্তি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই প্রত্যেকটি শ্রেণীর যোগ করে 2 দিয়ে ভাগ করব এবং প্রত্যেকটি আমরা অ্যাসিউম মিন বা কল্পিত গড় থেকে বিয়োগ করে প্রকৃত বিয়োগফলটা লিখতে হবে। কিন্তু এক্ষেত্রে কিন্তু এই ছোট পদ্ধতি প্রয়োগ করার কোনো সুযোগ নাই।
তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা ডি পেয়ে গেলাম এবং আমরা আগেই আমাদের এফ দেওয়া ছিল, এই আমাদের 3 এবং -2 গুণ করলে হচ্ছে -6। এভাবে আমরা সামেশন এফ ডি পেয়ে যাব। তো এখন আমরা যে তথ্যগুলো পেলাম সেগুলো কি পেলাম? আমাদের তথ্য সংখ্যা n = 41, সামেশন এফ ডি হবে, এটা আমি এফ এক্স লিখে ফেলছি ভুলক্রমে, দুঃখিত, 10। আর যোজিত গড়ের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি x বার = a প্লাস সামেশন এফ ডি বাই n গুণ সি। যেহেতু আমরা ডি বের করার সময় এখানে সি দিয়ে ভাগ করেছিলাম, কারণ সুষম শ্রেণীব্যাপ্তি বিশিষ্ট গণসংখ্যা ছিল। আর যদি সুষম শ্রেণীব্যাপ্তির না থেকে এখানে 10 ব্যবধান, এখানে 15 ব্যবধান, এখানে 25 ব্যবধান বা 30 ব্যবধান এরকম যদি থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমরা সি দিয়ে ভাগ করতাম না এবং এখানেও সি আমরা গুণ করতাম না। তাহলে আমরা 35কে ধরেছিলাম অ্যাসিউমড মিন বা কল্পিত গড়, আর আমাদের সামেশন এফ ডি হয়েছে 10, এই যে আমাদের সে 10, এবং আমাদের এন হয়েছে 41। আমরা এটা দিয়ে ভাগ করব এবং আমাদের শ্রেণী ব্যবধান বা ক্লাস ইন্টারভেল যেটা, সেটা 10, এটা দিয়ে আমরা গুণ করব। আমাদের এই ক্যালকুলেশনটুকু করে আমাদের 37.4। তো প্রিয় শিক্ষার্থী, আজকে যে বিষয়গুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমরা তোমাদের যে বই ফলো করো না কেন, প্রত্যেকে সেখান থেকে এই নিয়মে তোমরা প্র্যাকটিস করবে, বেশি বেশি করে অনুশীলন করে তোমাদের নিজেদেরকে সমৃদ্ধ করবে। এবং এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে যদি কোনো কারোর সমস্যা থাকে, তাহলে আমাকে ইমেইলে তোমরা বিষয়টি জানাতে পারবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। করোনাকালে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবে, পড়াশোনা করবে এবং পরীক্ষার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুতি গ্রহণ করবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং শুভকামনা করে আমি আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবে।